সরি, আমি মোটেও সারপ্রাইজ না, মোটেও শখ না, এবং এই রেজাল্টটা এক্সপেক্টেড ছিল। বিকজ যে ধরনের ব্যাটিং আমরা করছি মিডল ওভার্সে, ওইখানে আসলে ম্যাচ থেকে আমরা পুরোপুরি ছিটকেছি। বোলিং শেষ 10 ওভারে অতিরিক্ত রান দিয়েছি আমরা, মানে 248 পর্যন্ত আমরা ব্যাটসম্যানের চেস করতে পারতেছি না। 248, ইটস নট লাইক যে আমরা 348 চেস করতেছিলাম, বাট 400 রান চেস করতেছিলাম। এই রানটা যদি আমরা ব্যাটার আসলে নিতে না পারে, এটা খুবই লজ্জার বিষয়। মানে আমি যখন নিজের ইনিংস শেষ হয়েছে, তখনই আমি আন্দাজ করতেছিলাম যে এই ম্যাচটা একদম ইজি হবে না। বিকজ উইকেটে প্রচুর আনিমের বাউন্স ছিল, বল নিচুই আসতেছিল, কিছু বল দেখা যাচ্ছে স্টপ হয়ে আসতেছিল, পেসাররা ভালো হেল্প পাচ্ছিল, স্পিনারদের বলে টার্ন হচ্ছিল। এবং নিউজিল্যান্ডের বোলিং এটা যদি দেখেন, তেমন এক্সপিরিয়েন্স না, বাট স্টিল তারা যেভাবে বোলিং করছে, তারা দেখা দিচ্ছে এই উইকেটে ইফ ইউ বল ইন দ্য রাইট এরিয়াস দেন ইউ উইল গেট উইকেটস। এবং আজকে ব্লেয়ার টিকনার যে বলটা করছে, শুরু থেকে নেটেন স্মিথ যে বলটা করলো, তারপর মাঝখানে জেডন লেনক্স এবং ডেন ফক্সকফ যেভাবে বোলিং করছে, আমরা ব্যাটাররা ক্লুলেস লাগতেছিল, লিটারালি ক্লুলেস। শুরু করে নিউজিল্যান্ডের ব্যাটিংটা দিয়ে অ্যাকচুয়ালি। এখন নিউজিল্যান্ড স্টার্টটা ডিসেন্ট ছিল, এবং নিক ক্যালি 12 বল খেলে শেষ পর্যন্ত সে রান পাইছিল, এবং প্রথম 5-6 ওভারে বাংলাদেশ লিটারালি নিউজিল্যান্ডকে ডমিনেট করছে। এরপর দেখা গেল যে যখন বাউন্ডারি কয়েকটা আসতেছিল, তখন বাংলাদেশের বলে একটু প্রেসার চলে যায়। তারপর নিক কেলি শরীফুল একটা শর্ট ল্যান্ড বলে পুল করতে গিয়ে আউট হওয়ার পর একটা আশা তৈরি ছিল, হয়তো আমরা নিজেকে কম লাইনে আটকে রাখতে পারবো। দেন উইলিংয়ের একটা ক্যাচ ড্রপ হলো যখন সে 1 রানে ছিল, এবং ওই ক্যাচ ড্রপটা আলটিমেটলি পরবর্তীতে একটু কস্টলি হয় নাই, বাট হতে পারতো। জুড ইউলিং আজকে যদি সেঞ্চুরি মেরে দিত, সেটা অনেক কস্টলি হতে পারতো আমাদের জন্য, বাট আনফর্চুনেটলি সে ইনিংসটাকে বড় করতে পারে নাই, সে আউট হয়ে যায়। এরপর হ্যান্ডি নিকলস এবং ল্যাথামের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়ছিল 21 রানে, এরপর তার টম ল্যাথম হ্যান্ডি নিকলস এবং উইলিংয়ের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, যেটা পরবর্তীতে 93 রানে গিয়ে থামে। মানে এটার মানে পাত্র একটা পাশে হয়েছিল, যেটা উইলিংয়াম আউট হওয়ার পর ভেঙে যায়। এরপর টম ল্যাথম সাথে হ্যান্ডি নিকলস একটা ছোট পার্টনারশিপ হয়েছিল। টম ল্যাথম আসলে মেহেদী হাসান মিরাজের বলে কাট করতে গিয়ে বলটা একটু নিচে হয়ে যায়। তারপরের ওভার হ্যান্ডিকালস সুইচ হিট খেলে আউট, এর আগে 3 হাফ সেঞ্চুরি দিয়েছেন আউট হওয়ার আগে। শেষের দিকে আমরা টিম ফক্সকফ, তারপর হচ্ছে নেটেন স্মিথের ক্যামিওর কারণে আসলে নিউজিল্যান্ডের রানটা আপনার 240 প্লাস হয়েছে। ফক্সকফ 50 রান করেছিলেন, 57 করেছিলেন তিনি আলটিমেটলি পেনাল্টি ওভারে 90 রানে বল আউট হন। বাট স্টিল স্কোরটা 247 পর্যন্ত যায়, এবং মাঝখানে কিছু ছোট কন্ট্রিবিউশন ছিল মিডল অর্ডার ব্যাটারদের থেকে। বাংলাদেশ প্রথম হাফে বেশ ভালো বোলিং করছে, বাট শেষ 10 ওভার গিয়ে বাংলাদেশের বোলিংটা একবারে ওই যে বললাম যে ছন্দ ছাড়া হয়েছে, আমরা 10-15 রান 20 রান বাড়তি দিয়ে ফেলছি, যেটা কমপ্লিটলি হওয়া উচিত ছিল না আমার মতে। আমরা তারপর ফিল্ডিংটাও হয়েছে টুকটাক, আমরা বেশ কয়েকটা রানার চান্স মিস করছি। তারপর আমার কাছে সবচেয়ে বাদ লেগেছে ওই একদম ইজি, একদম স্লিপ ক্যাচ, একদম ইজি একটা ক্যাচ ড্রপ হয়েছে। এবং আরও একটা ক্যাচ ড্রপ হয়েছিল ড্রিন ফক্সকফটের ইশাদ হোসেনের বোলিংয়ে, তিনি রিভার্স সুইপ খেলতে গেছিলেন, বাট আনফর্চুনেটলি তানজিদ হাসান তামিম তিনি ক্যাচটা ধরতে পারেন। একদম ইজি একটা স্ট্রেট ফরওয়ার্ড ক্যাচ ড্রপ। মানে বাংলাদেশের ক্যাচ ড্রপের ওটা আমি জানি না কখন যাবে, এবং এটাতে আসলে আমরা বের হতে পারবো বলে আমরা মনে হচ্ছে না। শরীফুল ইসলাম আনএক্সপেক্টেডলি লাস্ট মোমেন্টে টিম আসেন, বিকজ মুস্তাফিজ রহমান ইনজুর্ড হন, এবং ইনিশিয়ালি তার নামটা প্লেইং 11-এ ছিল, বাট লাস্ট মোমেন্টে মুস্তাফিজ ইনজুরিটা পড়ার কারণে শরীফুল ইসলামকে ইনক্লুড করে। পরবর্তী এই বিষয় নিয়ে আপনার কোচ ফিল সিমন্স এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা ডিসকাশন হয়, এবং তারা ডিসাইড করে শরীফুলকে তারা খেলাবে, এবং পরবর্তীতে তারা এটা ম্যাচের ফিল্ডকে জানায়, এবং তিনি এটা অ্যাকসেপ্ট করেন আর কি। সো এটা লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছে, এবং শরীফুল ইসলাম আজকে অনেক ভালো বোলিং করছেন। পাকিস্তানকে সিরিজে কেন তাকে খেলেন আমি সত্যি জানি না। 2 উইকেট নিয়েছেন, 7.5 10 ওভারে বেশি ইকোনমিক্যাল বোলিং করেছেন, একটা প্রেসার বিল্ড করেছিলেন একদিক থেকে। তবে নাহিদ রানা মেহেদী হাসান মিরাজ আজকে খুব এক্সপেন্সিভ ছিলেন, তাসকিন আমার একটু এক্সপেন্সিভ ছিলেন, শেষ ওভারটা ঠিকঠাক হয়েছে, বাট ইট এক্সপেন্সিভ। রিশাদ হোসেন ভালো বোলিং করেছেন, 2 উইকেট নিয়েছেন। সো ওভারঅল বাংলাদেশের বোলিং নিয়ে তেমন একটা কমপ্লেন করবো না, বলার ভালো কাজ করেছে, বা শেষ 10 ওভারটা মনে করি ডিফেন্স ইন দিস ম্যাচ। বাংলাদেশের ব্যাটিংটা যদি বলি, তানজিদ হাসান তামিম কবে নিজের বুকগুলা শুধরাবে? 3 ওভারে 21 রান অলরেডি চলে আসছিল, অ্যান্ড ওই সময় শর্টটা খেলা কি কোনো দরকার ছিল? আননেসেসারি। মানে আপনার 3 ওভার 21 রান চলে আসছে, অ্যান্ড আপনি একজন বলারকে চার্জ করতেছেন, এবং চার্জ করতে গিয়ে ইনসাইড উইজ বোল্ড বড় বলেন নাজমুল হোসেন শান্ত বলের লাইনে বুঝতে পারেন নাই, ব্যাকফুটে খেলতে চাইছেন, বল নিচুয়ে ছিল, ক্লিন পোল্ড, এবং ইট ওয়াজ শক যে এটা কীভাবে সম্ভব। মানে
আউট হওয়ার পর সে কতক্ষণ পিচে দাঁড়িয়েছিল এবং ভাবতেছিল কীভাবে ওটা আউট হয়, মানে বল এতটা নিচু ছিল। এবং আজকে শুরুতে যেটা বললাম যে পিচে প্রচুর বাউন্স ছিল, বল নিচু হয়ে আসতেছিল, অনেক বড় লাইফ পর্যন্ত আসতেছিল না। ইভেন উইকেট কিপারদের জন্য পর্যন্ত কষ্ট হয়েছিল। আপনি রিটার্ন আসে কথা বলেন, টম ল্যাথমের কথা বলেন, উইকেট কিপারদের জন্য পর্যন্ত কষ্ট হয়েছিল। বল এত নিচুই আসতেছিল। পাকিস্তান বিপক্ষে সিরিজে যে উইকেটটা আমরা দেখছি এইখানে কমপ্লিটলি ডিফারেন্ট উইকেটে খেলা হয়েছে। অ্যান্ড এই উইকেটটা যখন নিজে ব্যাট করতাম সে যখন একটি বল স্টপ হয়ে আসছে তখন বুঝতে আসছি এটা 300 রানের পিচ না, এখানে ইফ ইউ ক্যান স্কোর অ্যাটলিস্ট 260 সেটাও কিন্তু ম্যাচ উইন স্কোর হবে। এবং নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর একটু আন্দাজ করে গেছিল যে হয়তো এই রানটা বাঁশের জন্য চেস করাটা 240 উইল বি স্টিক, এবং হয়েছে সেটা। তারপর আপনার সাইফ হাসান এবং রিটন দাসের মধ্যে একটা বড় পার্টনি হয়েছিল 91 রানের, যেটা আনফর্চুনেটলি বেশিক্ষণ সাইফ হাসানের কিন্তু একটা ক্যাচ ড্রপ হয়েছিল যখন তিনি 1 রানে ছিলেন। হেনরি নিকলস ফার্স্ট স্লিপে একটা ক্যাচটা ড্রপ করেছেন। পরবর্তী তিনি পানার একটা ইনিংস খেলে 7 রান করে আউট হয়েছেন। রিটন দাস ওয়াজ ভালো করতেছিলেন, মাঝখানে তার মানে ব্যাক তিনি মানে ব্যাকটাকে হোল্ড করে রাখছিলেন, বোধহয় তার ব্যাক প্রবলেম হয়েছিল, প্লাস ক্র্যাম্পর একটা ইস্যু ছিল। সো তিনি আসলে একটা স্টার্ট পাইছেন, সিচুয়েশন করে আউট হয়েছেন। এরপর তহিদ এবং আফিফ হোসেন, এবং সত্যি বলে আফিফ হোসেন ইনিংসটা আমার কাছে একবারে ভালো লাগেনি। 49 বলে 27 যেখানে রান রেট বাড়তেছিল সে করছে 49 বলে 27, এবং সে কিন্তু কোনো বল টাইমিং করতে পারতেছিল না। এবং আফিফ হোসেনের মধ্যে বল শট খেলা কোনো টেন্টই ছিল না, সে জাস্ট আসছে এসে বল ঘুরে ব্যাটে লাগানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে সে বল ব্যাটে লাগাতে পারেনি, কোনো কারণে সে বল ব্যাটে লাগাতে পারতেছিল না। তহিদিরও অন্য সাইড থেকে চেষ্টা করতেছিল স্ট্রাইক রোটেট করার জন্য, কিন্তু আফিফ হোসেন সেটাও করতে পারতেছে না। ফর্চুনেটলি 49 বলে 27 রান করে একটা বল শট খেলার চক্করে তিনি আউট। এবং পরবর্তীতে তাসকিন আহমেদ বলেন, শরীফুল বলেন, মেহেদি মিরাজ বলেন, ইশাদ হোসেন, কেউ আসলে তহিদুরকে সাপোর্ট দিতে পারেনি। দুইটি শেষ পর্যন্ত ছিলেন, চেষ্টা করছেন, আনফর্চুনেটলি তিনি আর করতে পারবেন। একজন ব্যাটসম্যান যখন সাপোর্ট পাওয়ানোর দিক থেকে তখন তো এরকম হবে। এবং তাসকিন আহমেদ আউট পর যে তহিদুরের যে এক্সপ্রেশনটা দেখছি আমি, মানে ই ওয়াজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড যে ওই সময় আসলে তাসকিন আহমেদের আউট হওয়াটা, এবং বাংলাদেশ একদম ক্রুশিয়াল টাইমে উইকেটগুলো আসছে। আপনার সাইফ হাসান উইকেটটা বলেন, লিটন দাসের উইকেটটা বলেন, কিংবা আপনার মেহেদি হাসানের উইকেটটা বলেন, বা রিশাদ হোসেন উইকেটটা বলেন, একদম ক্রুশিয়াল টাইমে মানুষ উইকেটগুলো আসছে, যার কারণে বাংলাদেশ একটা সম্পূর্ণ কিন্তু ম্যাচে তার ছিল রিকভার হান্ড্রেড কন্ট্রোল ছিল, বাট মিডল ওভার্সে প্রচুর ডট বল খেলা, স্ট্রাইক রোটেট করতে না পারা, বাউন্ডারিজ না আসা, বড় ওভার না আসা, এটার কারণে আসলে ম্যাচ থেকে আস্তে আস্তে পিছনে চলে। এবং আনফর্চুনেটলি ম্যাচ আর কামব্যাক করতে নিউজিল্যান্ডের ফাস্ট বলার অসাধারণ বোলিং করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্পিনার জেডন লেনক্স অসাধারণ বোলিং করছে, 1032 রানে উইকেট নিচ্ছে। আনফর্চুনেটলি লাগছিল না তার সাথে, নইলে হাডু 2 দিনে ইজি শেপে যেত। ডিন ফ্রস্কপ প্রথমে ব্যাটারে 57 রান করলেন, পরে 1 উইকেট নিচ্ছে পরিশানে ম্যান অফ দ্য ম্যাচ রিজার্ভ ছিলেন তিনি, বিকজ হি প্লেড রিয়েলি ওয়েল, অলরাউন্ড পারফরমেন্স ছিল। অ্যান্ড অনেস্টলি বলতে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ এই ধরনের ম্যাচ যদি আমরা জিততে না পারি, তাহলে ওয়ার্ল্ড কাপ যদি আমরা কোয়ালিফাই করিও, তাহলে কিন্তু আমরা বড় টিমের কাছে ইজিলি মুক্ত হয়ে যাবো, যেটা আজকে ম্যাচে অলরেডি প্রমাণিত হয়েছে যে আমরা এই নিউজিল্যান্ড টিমের সাথে দিতে পারতেছেন, যেখানে আমরা কেন উইলিয়ামসের নাই, মিন স্যান্টনের নাই, ডেইলেন মিচেল নাই, ডেভন কনবে নেই, মানে অনেক ফার্স্ট চয়েস প্লেয়ার তাদের নাই, অনেক রেগুলার প্লেয়ার তাদের নাই, তারপরেও এই টিম নিয়ে তারা আমাদের মাঠে এসে হারাই দিচ্ছে। আবারও বলতেছি, মিরপুরের উইকেটে প্লিজ খেলাটা বন্ধ করা উচিত, বিকজ এই যে উইকেটে আজকে খেলা হয়েছে, আমি গতকাল না গত পরশু একটু করে দেখছিলাম যে স্পোর্টিং গেট এটা এই হচ্ছে আপনার স্পোর্টিং গেটের নমুনা। আজকে উইকেট দেখে যে কেউ বলবে এই পিচে এসে রান করা খুব ডিফিকাল্ট, এই পিচে এসে আপনাকে একটু সেট হতে হবে, আপনাকে বুঝতে হবে কন্ডিশন কেমন, উইকেট কেমন, তারপর আপনি শর্টস খেলবেন। বাট এই ধরনের উইকেটে কে খেলে ভাই? এবং এই আজকে যদি বাংলাদেশ ম্যাচ জিততো সবাই করতো, এবার আমি বসেতাম, বাট এই ধরনের উইকেটে খেলে ভাই কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আবারও বলতে সময় আছে মিরপুরের বাইরেও ম্যাচ আয়োজন করার চেষ্টা করেন, বিকজ মিরপুরে খেলে আমাদের ব্যাটারে এত বাজে হয়ে গেছে যে আমরা বড় দলগুলোর সাথে পাই না। এবার আসেন ফিনিশিং এর কথা বলি, আমাদের এখন বর্তমানে কোনো জেনুইন ফিনিশার নাই যে ম্যাচটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে জিতাবে। একটা সময় নাসির হোসেন, মাহমুদুর রিয়াদ, আফতাব মন, আশরাফুল, রাজিন সালের মতো ক্রিকেটাররা আমাদেরকে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে ম্যাচ ফিনিশ করে দিত, বের করে এনে দিত। এখনকার সময় কোনো জেনুইন ফিনিশার নাই, এখন আপনার কোনো জেনুইন ফিনিশার নাই যে 6, 7 নাম্বার 8 নাম্বার এসে ম্যাচটাকে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের করে দেবে, এরকম কোনো মানে আপনার নাই প্লেয়ার। হাফিজ হোসেন বলেন, মেহেদি হাসান মিরাজ বলেন, যে ওইসব পজিশনে গেছে এখন কেউই জেনুইন ফিনিশার না, কেউই জেনুইন ফিনিশার না। আপনার যখন টিমে কোনো জেনুইন ফিনিশার থাকবে না, তখন এরকম এক্সপেক্টেড যে আপনি 248 কেন আপনার টার্গেট 230 হলেও চেস করতে পারবে না, বিকজ কোনো জেনুইন ফিনিশার আমাদের নাই। বোলার্সরা তার এই কাজ করে দিচ্ছে, বাট আমাদের ব্যাটার্সরা প্রত্যেকটা ম্যাচে প্রায় ম্যাচে এরকম হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ব্যাটিং করছে আমাদের ব্যাটাররা। এরকম ম্যাচ যদি আমরা হারি,
এইভাবে যদি আমরা হারি, ম্যাচে কন্ট্রোলই আমরা দিতে পাইনি। বলারদের অ্যাচিভমেন্ট ব্যাটারটা পুরো ব্যর্থ করে দিচ্ছে আজকে। এন্ড এরকম পারফরমেন্স দিয়ে আসলে আমরা যে হোক আর এই ওয়ান সিরিজ যেটা সম্ভব না। এখনও টাইম আছে, পরের ম্যাচটা 20 তারিখ, 2 দিন গ্যাপ আছে। আজকের ম্যাচে কী ভুল হয়েছে এগুলো নিয়ে কাজ করে পরের ম্যাচে যেন ভুলগুলো না হয় সেটা নিয়ে যেন কাজ করা হয়। এবং রিটন দাসের যেই ব্যাক ইঞ্জুরি, আমি জানি না তার থেকে ওটা ব্যাক ইঞ্জুরি আজকের পরে হয়তো আমরা আরও আপডেট পাবো। তার যদি ব্যাক ইঞ্জুরি তাহলে সেটা আপডেট পাবো। যদি ব্যাক ইঞ্জুরি থাকে তার ইঞ্জুরি যেন খুব সিরিয়াস না, এটা আশা করতেছি। প্লাস মুস্তাফিজুর রহমান আনফর্চুনেটলি লাস্ট পয়েন্ট ইঞ্জুরি কারণে বাদ পড়ে গেছেন, আশা করি তার ইঞ্জুরিটা খুব সিরিয়াস হবে না। এবং এই দুইজন যদি আসলে পরের ম্যাচে ফিট থাকে মানুষের জন্য ভালো, বিকজ মুস্তাফিজুর রহমানের খুব দরকার ছিল আজকের ম্যাচে, বাট সেটা হয়নি। বাট শরীফুল তার পরিবর্তে সে লাস্ট মিনিটে খুব ভালোই বোলিং করছে। বা তাসকিন মেহেদী মিরাজ এরা খুব এক্সপেন্সিভ ছিল, প্লাস নাহিদ রানাও। বা নাহিদ রানা ব্যাটারটা একটু ট্রাভেল করতেছিল ঠিকই, বাট মানে সে একটু এক্সপেন্সিভ বোলিং করছে। এটা এখন টু বি অনেস্ট আবু সে বাংলাদেশ প্লেড পোর ক্রিকেট, এবং আজকের ম্যাচের ভুলগুলো যেটা পরবর্তী ম্যাচে না হয় সেটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে হবে। প্লাস প্লেয়ারদেরকে ডাইরেক্ট ক্ল্যারিটি রোলটা বুঝতে হবে, ডাইরেক্ট ক্ল্যারিটি দিতে হবে যে ডাইরেক্ট তারা কোন এই পজিশনে কেন খেলেছে বা তাদের রোলটা কি। আপনার ম্যাচ সিচুয়েশন, ম্যাচে হয়নি, কিছুই না আমাদের ক্রিকেটারদের মধ্যে, যার কারণে আমরা লিটারালি স্ট্রাগল করতেছি। এবং আমরা আরও স্ট্রাগল করবো যদি আমরা এই বিষয়গুলি নিয়ে কাজ না করি। এবং অনেস্টলি বলতে আমাদের মধ্যে দুই জিনিস খুবই দরকার। একটা হচ্ছে এই মানে জেনুইন ম্যাচ উইনার, আরেকটা হচ্ছে জেনুইন ফিনিশার, প্লাস আরেকটা জেনুইন লেফট আর্ম স্পিনার। এই 3 জিনিস আমার এই মুহূর্তে খুবই দরকার। যদি ওয়ার্ল্ড কাপের আগে আমরা 3 জিনিস নিয়ে কাজ করতে পারি খুবই ভালো, আর না হলে ওয়ার্ল্ড কাপে আমরা স্ট্রাগল করবো, এটা 100% শিওর ধরে রাখেন। তো এই ছিল ম্যাচ রিভিউ। এবং আমার লাইভটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইভ যদি ভালো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। এবং আবার সবশেষ একটা কথা বলতে হচ্ছে, আমার ভিডিও নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমার ফেসবুক আইডিকে ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস আমার ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে রাখবেন। সব আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই সুস্থ থাকবেন।